যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। নমস্কার, আরসিটিভি সংবাদের সকল দর্শককে আরো একবার শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের ক্যাপশনে তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন। একেবারে যুগপুরুষ, বাংলার প্রাণপুরুষ বলা যেতে পারে, যুগপুরুষ বলা যেতে পারে, রামকৃষ্ণ পরমহংস দেবের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা উক্তি নিয়েই আমরা আজকে আমাদের এই আলোচনা পর্ব আপনাদের সামনে তুলে ধরব। আসলে এই শব্দবন্ধনীর মধ্য দিয়ে রামকৃষ্ণদেব একটা নির্লোভ সত্তার কথা তুলে ধরতে চেয়েছিলেন মানুষ তার মননশীলতার জায়গা থেকে নির্লোভ হোক, লোভ সংবরণ করুক। কিন্তু সে তো অনেকদিন আগের কথা। রামকৃষ্ণ কথামৃত এখন বই আকারে বিভিন্ন বইয়ের দোকানে পর্যন্ত সেগুলো চলে এসেছে, আমাদের বাড়িতেও, আমাদের লাইব্রেরিতে সেগুলো স্থান পেয়েছে। কিন্তু সময় বদলেছে, মানসিকতা বদলেছে। এক শ্রেণীর মানুষের কাছে এই উক্তিটাই একটু জাস্ট তার চরিত্রটা অদল বদল করে নিয়েছে। তাই যত মাটি তত টাকা। রামকৃষ্ণদেব যা বলেছিলেন তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ রামকৃষ্ণদেব লোভ সম্বরণ করবার জন্য এই উক্তিটি তিনি করেছিলেন। কিন্তু এখন সেই জায়গায় বদলে এসছে, যত মাটি তত টাকা। এই মাটি যে সোনার খনি, সোনার ফসল ফলায় এক শ্রেণীর মানুষের কাছে, সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও সেটা কিন্তু চরম সত্য। কিভাবে এই গোটা বিষয়টি পরিচালিত হচ্ছে? এক শ্রেণীর জমি মাফিয়া বলুন, জমি হাঙর বলুন, অসাধু ব্যবসায়ী বলুন, এবং এক শ্রেণীর যারা সরকারি আধিকারিক যারা রয়েছেন, এটা মুখ্যমন্ত্রী, এটা আমাদের বক্তব্য না, স্বয়ং মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে বিএলআরও দপ্তরের এক শ্রেণীর আধিকারিককে তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন, এবং তারপরে বিভিন্ন ব্লকে ব্লকে এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু হয়। তাদেরকে কোনো কোনো জায়গায়, নিম্ন জায়গায় বা তাদের পোস্টিং পর্যন্ত করানো হয়। কিভাবে কাজটা চলছে? ধরুন, খুব ছোটবেলায়, একটু অতীত স্মৃতিচারণায় আমরা চলে যাই। খুব ছোটবেলায় আপনার বাড়ির আশেপাশে পুকুর ছিল, পুকুরের পাড় দিয়ে আপনারা হাঁটতেন, পাড়ার বয়স্ক মানুষ তারা সেখানে বসে মাছ ধরতো। বিকেলের দিকে ফুরফুরে হাওয়ার মধ্য দিয়ে পুকুরের চারপাশটা ঘুরতে কিন্তু ভালোই লাগতো। কিন্তু এখন একটু ভেবে দেখুন তো, বা খুঁজে দেখুন তো, যে সেই অর্থে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর, বিভিন্ন জায়গায় ক্রমশ সংকুচিত হচ্ছে পুকুরটাকে ভরাট করে ফেলা হচ্ছে। অর্থাৎ দেখুন, মানুষের চরিত্র তো পাল্টায়, ক্ষণে ক্ষণে পাল্টায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই জমির চরিত্র যে এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে, এবং কোন অদৃশ্য জাদু বলে এই জমির চরিত্রটা পাল্টে যায়, সেটাই খুব বিস্ময়কর একটা ঘটনা, বিশ্বাস করুন। ফলত যে সমস্ত পাড়ায় লক্ষ্য করে দেখবেন যে পাড়ায় গ্রামে গঞ্জে যে পুকুর ছিল, সেই পুকুর কিন্তু এখন প্রায় ভরাট হয়ে গিয়েছে। কিভাবে ভরাট হলো, কেন ভরাট হলো, সেই প্রশ্ন আপনাদের সকলের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু পুকুর কিন্তু ভরাট হয়ে গিয়েছে, এবং পুকুর ভরাট হওয়ার পর সেই যে জমি, সেটা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। কোথাও প্লট করে জমি বিক্রি করা হচ্ছে, কোথাও সেখানে বহুতল নির্মাণ হয়ে গেছে, কোথাও সেখানে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ঘর নির্মাণ হয়ে গিয়েছে। এবং এর পেছনে ওই যে একই গল্প, পাড়ার দাদা, কাকা, মামা, এই সমস্ত কিছু তারা জড়িত। এরা পাড়াতে, গ্রামে গঞ্জে, তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে পরিষেবা মানে একেবারে দুয়ারে পরিষেবার মতো এই পুকুর রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু ভাবুন তো, এর বিপজ্জনক প্রবণতাটা কি হতে পারে? একদিকে এই যে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, তাতে যেমন বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পাশাপাশি জমির চরিত্র বদলে যাচ্ছে রাতারাতিতে। অভিযোগ যে কোটি কোটি টাকার বিনিময়ে এই জলাশয়ের এই চরিত্র, সেটাকে পরিবর্তন করে সেটাকে ভরাট করে দেওয়া হচ্ছে, চোখের সামনে ঘটছে। আপনি রায়গঞ্জের বিভিন্ন জায়গায় দেখুন, শুধু রায়গঞ্জ বলবো কেন, উত্তর দিনাজপুর বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই একই বিষয় কিন্তু চলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জল ভরো প্রকল্প বলেছিলেন, যে এই যেই জল, সেই জলটাকে সঞ্চয় করে রাখবার জন্য। কিন্তু
কোনো কাজ সেখানে হচ্ছে না, চোখের সামনে একটার পর একটা জলাশয় বুঝিয়ে ফেলে সেখানে প্লট বিক্রি করা হচ্ছে এবং সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, জমি মাফিয়া, জমি হাঙরেরা। এবং এর সাথে তলে তলে এটা অভিযোগ, বারংবার বলছি এটা অভিযোগ, এই অভিযোগ এক শ্রেণীর আধিকারিকরা যুক্ত, যার কথা প্রত্যক্ষভাবে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আধিকারিকদের বিরুদ্ধে, যে এই যে একটা অশুভ আতাত তাদের মধ্যে, সেটাকে অবিলম্বে ভেঙে ফেলা দরকার। এটা গেল পুকুর ভরাটের দিকে। আমি এই যে বলছিলাম না শুরুতে, যে মানে যত মাটি তত টাকা, শুধুমাত্র এই যে সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে, কৃষি জমি তার চরিত্র হারিয়ে ফেলছে, সেখানে সবচাইতে বড় কথা যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবং জমি মাফিয়ারা তারা গোটা বিষয়টা নিজে হাতে কিন্তু কাজটা করে যাচ্ছে। ফলে বঞ্চিত হতে হচ্ছে কোথায় জানেন তো? একদম সাধারণ মানুষকে, একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা দিন আনে দিন খায়, যাদের পূর্বপুরুষের কিছু জমি ছিল, সেই জমি কিন্তু রীতিমতো তাদের ভয় দেখিয়ে, তাদেরকে থ্রেট দিয়ে তাদের কাছ থেকে কম দামে সেই জমি কিনে নেওয়া হচ্ছে। আর জমি যদি না দেন কি হতে পারে জানেন? আপনি ধরুন আপনার কোনো প্রয়োজন রয়েছে, আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করবেন, বাইরে পাঠাবেন। এখন তো অনেকেই কৃষিকাজ জমি রয়েছে, তারা কিছু কিছু জায়গায় কৃষিকাজ করেন, বাকি তো তারা অন্যান্য চাকরি বাকরিতেও তারা আগ্রহী। আপনার ছেলেকে ধরুন উচ্চশিক্ষার জন্য আপনি ভালো একটা কলেজে পড়াবেন, আপনার টাকার প্রয়োজন। আপনার কোনো রোগ গুরুতর রোগ, আপনি হাসপাতালে চিকিৎসা করতে যাবেন, টাকার প্রয়োজন আপনার। আপনার ছেলে বা কন্যার বিয়ের জন্য আপনার একটা বড় অঙ্কের টাকা দরকার। স্বাভাবিকভাবেই এই যে একেবারে নিম্নবিত্ত মানুষেরা তাদের শেষ সম্বল, রবীন্দ্রনাথের ওই 2 বিঘা জমির মতো, সেই শেষ সম্বল বিক্রি করে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য তারা টাকাটা সঞ্চয় করে, টাকাটা আসে তাদের হাতে। কিন্তু এই এক শ্রেণীর জমি মাফিয়াদের দাপটে এই নিম্নবিত্ত যারা রয়েছেন, দিন আনা দিন খেটে খাওয়া মানুষেরা, যাদের মানে সেই আর্থিক কোনো জোর নেই, তাদের কাছে ধরুন কোনো সহযোগিতা নেই, তাদেরকে খুব সহজেই ধমকে চমকে রাখা যায়, তাদের কাছ থেকে জমি অত্যন্ত কম দামে কিনে নিচ্ছে এক শ্রেণীর জমি ব্যবসায়ীরা। এটা সর্বত্র একই গল্প চলছে। ধরুন কোন এলাকার, আমি আরসিটিভি দর্শকদের আরেকটু খোলাভাবে গোটা বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরুন কোন এলাকায় জমির দাম কাঠা প্রতি যদি 5 লাখ টাকা হয়, তাহলে সেই জমি মাফিয়াদের কাছে জোর করে ভয় দেখিয়ে সেই জমি আপনার কাছ থেকে তারা কিনে নেবে 2 লাখ টাকায়। অর্থাৎ আপনার যদি 5 বিঘা জমি থাকে, সেটা যদি আপনি সঠিকভাবে বিক্রি করতে পারতেন, সেখানে 25 লক্ষ টাকা আপনার নিজের জায়গা, নিজের জমি 25 লক্ষ টাকা পেতেন, সেখানে আপনি শুধু পাচ্ছেন 2 লক্ষ টাকা করে, অর্থাৎ 5 দুগুণে 10 লাখ টাকা। আর আপনাকে এই যে ধমকে রেখে, চমকে রেখে, আপনাকে ভয় দেখিয়ে এই জমি মাফিয়ারা শুধুমাত্র আপনার জমি থেকে তাদের নেট কামাই হয়ে গেল 10 থেকে 15 লক্ষ টাকা। এবং আমি এটা খুব একটা মানে ছোট্ট একটা উদাহরণ দিলাম, এটা কোনো লক্ষ্যের ব্যাপার নয়। এই যে জমি মাফিয়ারা যে দাপট, তাতে করে কোটি কোটি টাকা তারা নিজেদের মুনাফার জন্য আত্মসাৎ করছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ প্রতি মুহূর্তে তারা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। এর শেষ কোথায়? আমরা সব জানি, সবাই সবকিছু জানে, কিন্তু তারপরেও খুব স্মুথলি এটা কিন্তু চলছে। আর যদি আপনি না করেন, আপনি জমি অন্য কোথাও বিক্রি করতে পারবেন না। যে জমি আপনার কাছ থেকে কিনতে আসবে, সেই ক্রেতাকেও কিন্তু ধমকে চমকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়ে বিপুল সংখ্যক জমির মালিক হয়ে যাচ্ছে এই জমি হাঙরেরা। এভাবেই চলছে। মাটি সোনা, এই মাটি এই ধরনের অসাধু ব্যবসায়ীদের কাছে সোনার চাইতে দামি হয়ে উঠেছে। তাই যে কোনো মূল্যে সাধারণ মানুষের জমি, আদিবাসী মানুষের জমি, এই আদিবাসী মানুষের জমি একটা সময় জোর করে নিয়ে নেওয়া হচ্ছিল, যদিও তার বিভিন্ন আইন রয়েছে, নিয়ম কানুন রয়েছে। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত ছিলেন এবং নবান্ন সভাঘর থেকে তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে না, এইভাবে করা যাবে না। এবং এই যে ভূমি রাজস্ব দপ্তরের একেবারে যারা সচিব, তাদেরকে বলেছিলেন যে ব্লকে ব্লকে গিয়ে সার্ভে করতে, কারা কারা এই অসাধু ব্যবসার সঙ্গে, অসাধু চক্রের সঙ্গে জড়িত, তাদেরকে চিহ্নিত করো। দরকার হলে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনে এফআইআর করতে পিছপা হবে না সরকার।
এটা আমাদের কথা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো সবার ভালোর জন্য কাজটা করবার চেষ্টা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেও, মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতার পরেও, মুখ্যমন্ত্রীর এই সদিচ্ছার পরেও বিভিন্ন জায়গায় জমি মাফিয়ারা কিন্তু পিছু হটেনি, সমান তালে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। আমরা একটু শুনে নি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই, কয়েক মাস আগেই এই জমি বালি মাফিয়া নিয়ে সরকারি জমির যারা চরিত্র বদলে দিচ্ছে, সরকারি জমি যারা দখল করে নিচ্ছে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে, বিভিন্ন বিএলআরও অফিসে যে দালাল চক্র সংগঠিত হচ্ছে, গোটা বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আমরা একবার দেখে নিই, তারপর আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো। কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইললিগাল মাইনিং চলছে আটকে দাও। আমি তো সকাল থেকে ওইটাই দেখছি। এটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার সদিচ্ছা, তার এই যে গোটা জায়গায় যে দুর্নীতি চলছে, যে অশুভ আতাত চলছে, সেই ঘুঘুর বাসাকে ভাঙার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও এই চিত্রটা কি পাল্টেছে? পাল্টায়নি। এই যে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে, প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে একদম খুব স্বল্প পয়সায় জমি কিনে নিয়ে রাতারাতি সেই জমি প্রায় দ্বিগুণের বেশি পয়সায় বিক্রি করে দিচ্ছে, এবং এক শ্রেণীর জমি মাফিয়ার হাতে কোটি কোটি টাকা চলে আসছে। ফলে তারা যতটা আর্থিক দিক থেকে সংগতি হচ্ছে, মানে অবস্থাপন্ন তারা হচ্ছেন, পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু একেবারেই ডিপ্রাইভ হচ্ছে এই সমস্ত অসাধু জমি হাঙর এবং জমি ব্যবসায়ীদের জন্য। এটাকেও শেষ করতে হবে, এই বিষয়েও জনসচেতনতা গড়ে তুলতে হবে। সরকার প্রশাসনের দিক থেকে কতটা তারা মানে গ্রহণযোগ্য ভূমিকা পালন করে, নজর থাকবে সেই দিকেও। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে বালি চক্র সক্রিয়, আমাদের উত্তর দিনাজপুর জেলাতেও তো একই ঘটনা ঘটছে। আপনি চোপড়াতে যান, আপনি টাঙ্গন নদীতে যান, একেবারে মানে নাকের ডগায় প্রকাশ্যে নৌকা করে গিয়ে, ট্রাক্টর করে গিয়ে জমি একেবারে নদীর থেকে বালি তুলে নিয়ে সেই বালি বিক্রি হচ্ছে। এবং কথা শোনা যায় যে এই যে বালির সিন্ডিকেট যে ব্যবসা চলছে, সেখানে টাকা পয়সা হাত বদল হতে 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 আসে। ফলে যারা জমির মাফিয়া, যারা মাটির মাফিয়া, তাদেরকে কিন্তু কেশাগ্র ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। তাদের দাপট এতটাই বেশি যে তাদেরকে সচরাচর ছোঁয়ার সাহসটুকু কেউ দেখাতে পারেন না। এটা তো দিনের পর দিন ঘটে যাচ্ছে, এবং এতে করে একদিকে যেমন নদীর নাব্যতা কমছে, এই যে জমিতে, এই যে নদী থেকে বালি তোলা হচ্ছে, একেবারে নদীর পাড় থেকে মাটি কেটে সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে দিনের পর দিন ধরে, তাতে তো নদী নাব্যতা হারাচ্ছে। এই যে নদী বাঁধ তো ক্ষণভঙ্গুর হয়ে পড়ছে। যদি বন্যা হয়, বন্যায় ভিটে মাটি হারাতে হয় সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষকে, তাদের বাড়িঘর ভেসে যায়, রাস্তার ওপর ত্রিপল নিয়ে থাকতে হয়, দুর্দশার শিকার হতে হয়। এই জমি মাফিয়া বা জমি হাঙরদের ওপর কোনোভাবেই আসে না। তারা এই সমস্ত মানুষদের লুট করে তারা কিন্তু বহাল তবিয়তে রয়েছে, আর ভুগতে হচ্ছে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষদের, যারা অনেক কষ্ট করে তাদের সংসার, তাদের যে পরিবার, তাকে সব সময় আগলে রাখার চেষ্টা করেন। এ তো গেল একটা দিক, আরো আছে। আপনি পাড়াতে ধরুন কোথাও কোনো ফ্ল্যাট কিনবেন বা বাড়ি কিনবেন, বা নিজের বাড়ি বিক্রি করবেন, সেখানেও কিন্তু কোনো রকম ছাড় নেই। জানেন, ওই যে আপনাকে সারা জীবন কর দিতে দিতে বিভিন্ন জায়গায় তো ট্যাক্স দেন কিনা, কর দেন, গাড়ি কিনলে রোড ট্যাক্স দিতে হয়, বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স দিতে হয়, সেই রকম
পাড়াতে গ্রামে কোথাও যদি আপনি বাড়ি কেনেন বা বাড়ি তৈরি করেন, বা নিজের বাড়ি নিজের টাকা জমানো দিয়ে যে বাড়ি আপনারা তৈরি করেছেন, সেই বাড়ি বিক্রি করতে গেলেও কর দিতে হয়। কারা কর নেয়? ওই যে সেই একা দাদা কাকা মামা, যারাই আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশীদার, তাদেরকে টাকা না দিলে অনেক জায়গায়, আমি সবার কথা বলছি না, এর মধ্যেও অনেক মানুষ, অনেক পাড়া নিজেদের অবস্থানগত জায়গা থেকে নিজেদের সুরক্ষিত রেখেছে। অনেক পাড়ায় এখনো পর্যন্ত এই যে এই দাদাগিরি, এটা এখনো পর্যন্ত নেই। কিন্তু অনেক জায়গায় আপনাকে যদি আপনার বাড়িটা বিক্রি করতে হয়, সেখানেও আপনাকে একটা বড় অঙ্কের তোলা দিতে হবে দাদা কাকা মামাদের। আপনি কোনো ফ্ল্যাট কিনছেন, ফ্ল্যাটে ঢুকলে আপনাকে সেখানে কর দিতে হবে। মানে কর বলতে আমি অন্য ভাষায় বলছি, দাদা কর, দিদি কর। এই কর না দিলে আপনি ওখানে শান্তিতে বসবাস করতে পারবেন না, প্রতিনিয়ত করতে হবে। শুধু কি তাই? এখানেই শেষ না, আরো আপনি পাড়াতে নিজের বাড়িটাকে ঠিক করবেন, একতলা থেকে দোতলা বাড়াবেন, বা আপনার বাড়িটাকে রিকনস্ট্রাক্ট করবার চেষ্টা করছেন। আপনি যদি চান চট করে ওই পাড়ার, অনেকদিন আগে ছিল না, পাড়ার অমুক কাকু অমুক দাদার কাছ থেকে একেবারে ইট বালি সিমেন্ট নিয়ে চলে আসলেন, খাতাতে বাকি লিখে রাখলেন, পরের মাসে যখন টাকা হলো আপনি দিয়ে আসলেন, সেই বালি পাথর সিমেন্ট দিয়ে আপনি সেখানে ব্যবসা বাড়িটা ঠিক করবার চেষ্টা করছেন। যুগ বদলেছে, যুগ তো বদলেছে। টাকা মাটি, মাটি টাকা, রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন অনেক আগে। আর এখন এই জমি মাফিয়ারা সেটাকেই একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, যে মাটি টাকা, মাটি টাকা। তো আপনি যদি আপনার নিজের বাড়িটাকে ঠিক করতে চান, সেখানেও কিন্তু ওই আপনার বালি পাথর সিমেন্ট, সেটা কোথা থেকে কিনতে হবে? ওই আবারও সেই গ্রাম শহর, কোনো অংশে কেউ পিছিয়ে নেই। সব জায়গায় এরকম দাদারা রয়েছে, সব জায়গায় এরকম মামারা রয়েছে, সব জায়গায় এরকম কাকুরা রয়েছে, যাদের কাছ থেকে আপনাকে এই ইট বালি সিমেন্ট এই সমস্ত করতে হবে। এই যে সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট রাজতে কম গন্ডগোল তো হয়নি পশ্চিমবঙ্গের বুকে। কম জায়গায় এই সিন্ডিকেট রাজ নিয়ে তো কম গন্ডগোল হয়নি। এই সিন্ডিকেট রাজ ইস্যুতে বিভিন্ন জায়গায় খুনোখুনি পর্যন্ত হয়ে গিয়েছে, মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। সিন্ডিকেট রাজের দখল কে নিবে? এই সমস্ত কিছুই কিন্তু সমান তালে এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গ এবং আমাদের জেলাতেও কিন্তু এটা সমান তালে চলছে। মানে অত্যন্ত একটা আগামী দিনের জন্য, বর্তমান জায়গার জন্য একটা খুব অশনি সংকেত, যে আপনি নিজের সঞ্চিত অর্থ দিয়ে, কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি একটা স্বপ্নের বাড়ি তৈরি করবেন। সেই বাড়ি তৈরি করতে গেলেও আপনাকে তোলা দিতে হবে, না হলে আপনার বাড়ি ভাঙচুর হবে, আপনাকে সেখানে বাড়ি করতে দেওয়া হবে না। জিনিসপত্র, নির্মাণ সামগ্রী পরের দিন দেখবেন সেখান থেকে একেবারে হাওয়া হয়ে গিয়েছে। এ সবকিছুই তো চলছে, এই সবকিছুই অনাচার চলছে, এই সবকিছুই অবিচার চলছে সাধারণ মানুষের প্রতি। কিন্তু সাধারণ মানুষ কি কোথাও ন্যায্য বিচার পাচ্ছেন? তাহলে এইটাই কি ট্রেন্ড? এই ট্রেন্ডটাই কি চলতে থাকবে, যে এক শ্রেণীর জমি হাঙর, জমি ব্যবসায়ীরা তারা দিনের পর দিন অনৈতিক উপায়ে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে দিনের পর দিন তারা জমি নিয়ে ব্যবসা করবেন, তারা সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায় করবেন, আর সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের জালে পড়ে তারা সর্বশ্রান্ত হবেন, তারা প্রতারিত হবেন, তারা সর্বশ্রান্ত হবেন। এটা তো সামাজিক একেবারে সঠিক উপায় নয়। এর থেকে তো বেরোনোর চেষ্টা করতে হবে। আমরা আরসিটিভি সংবাদ সমস্ত তথ্য, সমস্ত আসল খবর আপনাদের সামনে তুলে ধরছি। জনমত সংগঠিত করতে হবে আপনাদের সকলকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যে হুঁশিয়ারি, তারপরে প্রশাসন এই বেআইনি কার্যকলাপ রুখতে, এই জমি হাঙরদের বাড়াবাড়ি রুখতে, এই জমি মাফিয়াদের দাপট রুখতে কতটা সক্রিয় হয়, কতটা সামনের সারিতে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর তারা সিদ্ধান্ত নেয়, পাশে দাঁড়াতে পারে, তার উপরেই কিন্তু নির্ভর করছে আগামী দিনে এই যে রামকৃষ্ণদেবের যে বইগুলো আপনারা বাড়িতে নিয়ে রাখেন, একেবারে লাইব্রেরিতে সাজিয়ে রাখেন, রামকৃষ্ণ কথামৃত, সেই যে অধ্যাত্ম বোধ, আধ্যাত্মিক চেতনা যা মানুষকে একেবারে পরিশীলিত করে তোলে, মানুষের অন্তরকে একেবারে চেতনা সমৃদ্ধ করে তোলে, সেই পথে এগোবেন।
নাকি এই জমি মাফিয়া, জমি হাঙরদের এই যে সর্বগ্রাসী ক্ষুধা, সেই সর্বগ্রাসী ক্ষুধাতে প্রতিনিয়ত সর্বশান্ত হতে থাকবেন খেটে খাওয়া নিম্নবিত্ত সাধারণ মানুষেরা, যাদের এই সমাজে তেমন খুব একটা খুঁটির জোর নেই, তাদের পাশে কোনো প্রশাসনের লোকবল নেই, পাড়ার রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ নেই, তাবেদারি নেই। আমরা গোটা ঘটনা আপনাদের সামনে সঠিক উপায়ে তুলে ধরলাম। মতামত আপনাদের, জনমত গড়ে তোলার দায়িত্ব আপনাদের। আমরা আপনাদের আসল সত্য সারা বছর ধরে যেভাবে আমরা আমাদের ট্যাগলাইনটা দেখবেন, সত্যের খোঁজে সজাগ সতর্ক। এই সত্যের খোঁজে আরসিটিভি সংবাদ প্রতি মুহূর্তে সজাগ এবং সতর্ক প্রহরী হিসাবে আপনাদের পাশে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান। নমস্কার। যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও।